আমাদের সংসারে হয়তো অনেক টাকা নেই, কিন্তু তোমাকে পাশে পেয়ে আমি নিজেকে সবচেয়ে ধনী মানুষ মনে করি। টাকা একদিন আসবে, একদিন যাবে, কিন্তু বিশ্বাস, সম্মান আর ভালোবাসা যদি হারিয়ে যায়, তাহলে সংসারের আসল সুখটাই কিন্তু হারিয়ে যায়। একে অপরকে দোষ না দিয়ে যদি একটু বুঝি, একটু ক্ষমা করি, তাহলে ছোট্ট ঘরও সুখে ভরে ওঠে। সুখী সংসার কখনো একজনের চেষ্টায় গড়ে ওঠে না। স্বামী স্ত্রী দুজনের ভালোবাসা, সম্মান, ধৈর্য আর সহযোগিতাই একটি পরিবারকে সত্যিকারের সুখী করে তোলে। বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আছি আপনাদের সাথে। আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। আজকের ভিডিওটা কিন্তু একদমই সকালবেলা থেকে শুরু করেছি। আর আমার গলার অবস্থা শুনে হয়তো বুঝতে পারছেন আপনারা যে আমার ঠান্ডাটা কতটা ভয়াবহ হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে গলার অবস্থা খুবই খারাপ, কথাই বলতে পারছিলাম না। তো ভাবছিলাম যে এক কাপ সবার আগে মশলা চা করে খেয়ে গলাটা আগে ঠিক করি, তারপরে অন্য সব কাজকর্ম করব। তো চা করতে এসে দেখি যে চিনির জারে চিনি নাই, তাই চিনিটা রিফিল করে নিলাম। চিনি রিফিল করে তার উপরে কিছু লং দিয়ে দিলাম, কারণ আমার কিচেনে পিঁপড়ার যন্ত্রণায় আমি অতিষ্ঠ। মানে এত পরিমাণের পিঁপড়া যে কোথা থেকে আসে আমি জানি না। যদিও বর্ষাকালে পিঁপড়া, তেলাপোকা সব পোকামাকড়ের উপদ্রব একটু বেশিই থাকে। তো আমার কিচেনে যে শুধু বর্ষাকালে পিঁপড়াটা সেটা না, আমি এই বাসায় আসার পর থেকেই দেখছি যে পিঁপড়া আমাকে খুবই জ্বালাতন করছে। তো এরপরে আমি মশলা চাটা করে নিয়েছি, অনেক মশলা টশলা দিয়ে বেশ অনেকক্ষণ জাল করেছি চাটা। এরপরে চাটা নিয়ে নিয়েছি, আর এই চাটা নিয়ে আমি ব্যালকনিতে চলে যাব। ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা খাবো আর বেশ কিছুক্ষণ সময় আমি ব্যালকনিতে সময় কাটাবো। এরপরে আমি আবারও চলে আসব কিচেনে। আর এই ভিডিওটা ছিল আমার মেয়ের লাস্ট পরীক্ষার দিন। তো মেয়ের যেহেতু পরীক্ষা আছে, নাস্তা বানাতে হবে। তো এই তো আমি কিন্তু চা নিয়ে ব্যালকনিতে চলে আসছি। আর আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর, আকাশটা একদমই পরিষ্কার ছিল, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর আজকে ভয়েস দিতে বসেও কিন্তু আমার একটু কষ্টই হচ্ছে, কারণ গলার ভিতরে খুব বেশি খুসখুস করছিল। এক মগ পানি কিন্তু সামনে নিয়ে বসেছি, আবার থেমে থেমে কিন্তু আমি কথা বলছি, আবার দেখা যাচ্ছে ভয়েস দিচ্ছি, তার ভিতরে কাশি আসতেছে। কাশি দিয়ে দিলে সেইটুকু অংশ কেটে আবার নতুন করে ভয়েস দিতে হচ্ছে কিন্তু আমাকে। এরপরে আমি কিচেনে চলে এসে রুটিগুলো বানিয়ে নিয়েছি। আর রুটির সাথে আজকে কোনো ভাজি টাজি আমাকে করতে হয়নি, কারণ গতকাল রাতে মানে আগের দিন রাতে মুরগির মাংস রান্না করেছিলাম। তো সেটাই আছে, ভাবলাম যে রুটি বানালে মাংসটা দিয়ে খেতে পারবো, তো সেই কারণেই রুটিগুলো বানিয়ে নিয়েছি। আর মেয়ের যেহেতু পরীক্ষা আছে, ওকে তো একটু পেট ভরে খাইয়ে তারপরে পাঠাতে হবে। আর আমার মেয়ে কিন্তু নিজের হাতে খাওয়ার চেয়ে আমার হাতে বা ওর পাপার হাতে খেতে বেশি পছন্দ করে। আর আমিও যদি আমার মেয়েকে নিজের হাতে খেতে দেই, আমারও কেন জানি ভালো লাগে না, মনে হয় যেন ওর পেট ভরে না। আমি যদি ওকে নিজের হাতে খাইয়ে দেই, তাহলে আমার মনে হয় যে ওর পেটটা ভরেছে। তাছাড়া ওকে যদি নিজের হাতে খেতে দেওয়া হয়, ও অনেক সময় নিয়ে খায়, যেটা আমার কাছে খুবই বিরক্ত লাগে। যদিও বাচ্চাদের নিজের হাতে খাওয়ানোর অভ্যাস করা উচিত। ছোটবেলা থেকে মুখে তুলে খাওয়াতে খাওয়াতে ওই যে একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে, এখন নিজের হাতে খেতেও চায় না, আর খেতে দিলেও ঘন্টার পর ঘন্টা পার করে। যাই হোক, মেয়ে তো চলে গিয়েছে এক্সাম দিতে। আর এদিকে আলিপার পাপা রাতে কিছু সবজি নিয়ে আসছিল, সবজিগুলো রাতে এনেছে, তার সকালবেলা আমি বের করছি, এরপর কিন্তু সবজিগুলো একদম ফ্রেশই আছে। ও গতকালকে আসার সময় নাকি যাত্রাবাড়ি দিয়ে আসতেছিল, তখন ওখানে গাড়ি থামিয়ে ও এই বাজারগুলো করেছে। ঘরে বেশ কয়েক রকমের ফল আছে, তারপরে ও আম এনেছে, ড্রাগন এনেছে। বলল যে একদম ফ্রেশ, দেখে আর লোভ সামলাতে পারলাম না, এজন্য নিয়ে আসছি। তো আমি এক এক করে সব বাজারগুলো বের করে নিচ্ছি নাস্তা করার পরে। এখানে এক প্যাকেট স্যালাইনও নিয়ে আসছে, যেহেতু আমাকে প্রতিদিনই স্যালাইন খেতে হয়। তো স্যালাইনগুলো আমি বক্সে
খুব সুন্দরভাবে গুছিয়ে রাখবো। আমার সব সময় হচ্ছে সব কাজই একটু গুছিয়ে পরিপাটি করে করতে ভালো লাগে, সব কিছু পরিপাটি করে রাখতে ভালো লাগে। স্যালাইনগুলো কিন্তু আমি স্যালাইনের বক্সেও রাখতে পারতাম, কিন্তু আমার কাছে কেন জানি ভালো লাগছিল না। তো ভাবলাম এই বক্সটার ভিতরে খুব সুন্দরভাবে অর্গানাইজ করে স্যালাইনগুলো রেখে দেই। আর স্যালাইন আগের চেয়ে প্যাকেট ছোট হয়ে গিয়েছে, তো সব জিনিসই তো দাম বাড়তেছে, সাইজে ছোট হচ্ছে, স্যালাইনও ছোট হয়ে গিয়েছে। এটা সব বাজার টাজার কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। এরপরে আমি হচ্ছে আমার সংসারের অন্য কাজ যা আছে সেগুলো করব, আর আপনাদের সাথে সংসার নিয়ে কিছু কথা বলি। আসলে একটা সংসার কিন্তু কখনো একজন মানুষের চেষ্টায় গড়ে ওঠে না। সংসার হচ্ছে দুটো মানুষের ভালোবাসা, বিশ্বাস, সম্মান, ত্যাগ আর দায়িত্ববোধের কিন্তু সুন্দর একটা বন্ধন। স্বামী স্ত্রী যখন একে অপরকে বুঝতে শেখে, একে অপরের কষ্টকে নিজের কষ্ট মনে করে, তখনই কিন্তু একটা ঘর সত্যিকারের শান্তির ঠিকানায় পরিণত হয়। সংসারে কখনো একজন শুধু উপার্জন করলেই বা একজনে সব কাজ করলেই সুখ কিন্তু আসে না। সুখ আসে তখন যখন দুজন মানুষ একে অপরের পাশে দাঁড়ায়। একজন ক্লান্ত হলে অন্যজন সাহস দেয়, একজন ভেঙে পড়লে অন্যজন শক্তি হয়ে দাঁড়ায়। এভাবে ছোট ছোট ত্যাগ, ভালোবাসা আর সহযোগিতা মিলেই কিন্তু তৈরি হয় একটি সুন্দর পরিবার। সংসারে মতের অমিল হতেই পারে, কিন্তু রাগের চেয়ে যদি ক্ষমা বড় হয় আর অভিযোগের চেয়ে যদি বোঝাপড়া বেশি হয়, তাহলে সেই সংসারকে ভাঙা কিন্তু খুব কঠিন। আমাদের সবারই মনে রাখতে হবে, সংসার জিততে হয় না, সংসার আগলে রাখতে হয়। এখানে হার জিতের নয়, এখানে একসাথে পথ চলার গল্প লেখা হয়। তাই স্বামী স্ত্রী দুজনেই যদি একে অপরকে সম্মান রক্ষা করে, ভালোবাসা দিয়ে সম্পর্ককে লালন করে, তবেই সংসার হতে পারে সুখের, শান্তির এবং ভালোবাসায় ভরা। কারণ একটা সংসার কখনো একার নয়, সংসার স্বামী স্ত্রী দুজনেরই। ভালোবাসা ভাগ করলে কমে না, বরং সংসারকে আরও সুন্দর করে তোলে। তাই আমাদের প্রতিটা সংসারই উচিত যে স্বামী স্ত্রী দুজনেই কাজগুলো ভাগ করে করা। এই কাজটা আমার না, আমি কেন করব? এই কাজটা তোমার, তুমি করো। এই কাজটা তো আমার করা উচিত না, এটা তোমাকে করতে হবে, তোমার করা উচিত। এগুলো কিন্তু বাদ দিতে হবে। সংসারকে দুজনারই মনের মতো করে গড়তে হলে সংসার পিছনে দুজনকেই কিন্তু সময় দিতে হবে। দুজনের কাজকেই দুজনকে সম্মান করতে হবে, দুজনের কাজকেই দুজনকে ভালোবেসে ভাগ করে করতে হবে। তাহলেই কিন্তু সংসারে কোনো অশান্তি থাকবে না, থাকবে শুধু সুখ আর সুখ। সেখানে টাকা পয়সার অভাব থাকলেও কিন্তু সুখের অভাব থাকবে না। যাই হোক, অনেক কথা বললাম, আর কথা বলতে বলতে কিন্তু আমার যত ইনডোর প্ল্যান্ট আছে সবগুলোকে আজকে বেছে নিয়ে এনে আমি খুব ভালোভাবে ওদেরকে গোছল করিয়ে দিচ্ছি। ওদের পাতায় তো মাঝে মাঝে পানি স্প্রে করে টিস্যু দিয়ে মুছে দেই। তো আজকে ইচ্ছে হচ্ছিল যে ওদেরকে একটু ভালোভাবে গোছল করিয়ে দেই। আর আমার মানি প্লান্টের কিন্তু অনেকগুলো টব আছে, মাশাল্লাহ। মানি প্লান্টের যে শেষে যে টবটা আমি গোসল করালাম সেটা সবসময় ব্যালকনিতেই থাকে, তাই একটু ধুলাবালি বেশিই পড়েছে। আর আমি এখন যে গাছটা হচ্ছে গোসল করাচ্ছি, এরপরে আরও একটা গাছ দেখাবো। তো এই দুটো গাছের যত্ন যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে আমাকে একটু জানাবেন। গাছ দুটো আমি ব্যালকনিতেই রাখি, তারপরেও হচ্ছে এই গাছটার পাতা কেমন জানি হলুদ হয়ে যাচ্ছে, গ্রো হচ্ছে না। আর এখন যে গাছটাকে গোসল করাচ্ছি এই গাছটাকেও আমি পানি দেই, রোদে রাখি, তো তারপরেও গাছটা কেমন জানি মানে পাতাগুলো না একটু চুপসে চুপসে যায়। তো প্লিজ আপুরা, এই গাছ দুটোর যত্ন যদি আপনারা কেউ জানেন আমাকে একটু জানাবেন। তো গাছগুলো হচ্ছে আমি ভালোভাবে গোছল করিয়ে বেলকনিতে রেখে এসেছি। এরপরে সিঙ্কটাও কিন্তু ভালোভাবে আমি পরিষ্কার করে নিলাম, যেহেতু মাটি টাটি পড়েছে। এরপরে ভাবলাম যে আমার শোকেসটাকে একটু আজকে পরিষ্কার করি। মেয়ের যেহেতু পরীক্ষা শেষ, তো মাথা থেকে কিন্তু বড় একটা চাপ কমলো আর কি। মেয়ের তো কমলো, সাথে কিন্তু আমারও কমলো। তো আজকে হচ্ছে রিল্যাক্স মুডে আমি সংসারের কাজগুলো করতেছি। আর ওদিকে তো আলিফার পাপা আছেও, সেও কিন্তু টুকটাক কাজ করছে আমার সাথে সাথে। তো এদিকে হচ্ছে সুকেশটা মুছে নিচ্ছি। খুব ইচ্ছে করছে অনেকদিন যাবৎ যে সুকেজের জিনিসগুলো বের করে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে তারপরে সুকেশটাকে আবার নতুনভাবে গোছাবো, কিন্তু যে পরিমাণে ঠান্ডা লেগেছে সেই সাহস তো একদমই করছি না। তো ঠান্ডা একটু কমে গেলে ভাবছি যে সুকেচের এক তাকের জিনিস নামিয়ে একদিন পরিষ্কার করে শুকিয়ে গুছাবো, তারপরে আবার অন্য
তা ধুয়ে পরিষ্কার করে গোছাবো, মানে একদিন হচ্ছে এক একদিন করে এক এক তাক পরিষ্কার করব। একসঙ্গে তো আর এতগুলো জিনিস আমি একা একা পরিষ্কার করে এখন আর গোছাতে পারবো না। শোকেসটা মুছে আমি আমার ক্যাবিনেটটাও মুছে নিচ্ছি। আর এই ক্যাবিনেটটার দাম এবং এই ক্যাবিনেটটা কিসের তৈরি একজন আপু জানতে চেয়েছিল। আমি যতবারই এই ক্যাবিনেটটা হচ্ছে ভিডিওতে দেখাবো ততবারই কিন্তু এই কমন প্রশ্নটা আমার থাকে যে আপু এটার প্রাইস কত, এটা কোন কোম্পানির বা এটা কিসের তৈরি। যদিও এই ক্যাবিনেটটা নিয়ে আমার ডিটেলসে ভিডিও করা আছে, তো তারপরেও আমি প্রতিবারই কিন্তু আপুদের ভিডিওর উত্তর মানে কমেন্টসের রিপ্লাই দেই বা উত্তর দেই ভিডিওতে। আপুর কমেন্টস যে করেছে আপুকে কিন্তু আমি রিপ্লাই দিয়েছি, তারপরও আজকে ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি যে আপু এটার প্রাইস ছিল 8,000 কি 8,500 এরকমের হবে। আর এটা হচ্ছে প্লাস্টিকের। এইদিকে হচ্ছে ওই যে বললাম আলিফার পাপাও কিন্তু আমার কাজে হেল্প করতেছে, সেও কিন্তু টুপ করে কাজ করছে। আর এটা ছিল তার ছুটির দিনের। আর আলিফার পাপা ছুটির দিনে কিন্তু আমাকে অনেক কাজে হেল্প করে, যদিও সেগুলো ক্যামেরাবন্দি করা হয় না এখন আর। আগে যখন ও কাজ করতো আগে অনেক কিছুই, শুধু ওর কাজ না অনেক কিছুই ক্যামেরাবন্দি করতাম, যেটা এখন আর করি না, কারণ আলিফার পাপা হচ্ছে নিষেধ করে এগুলো করতে। এই যে এখানে ফলগুলো কেটে একটু ভিডিও করছিলাম, তখনও বারবার বলছিল যে এগুলো ভিডিও করো না, এগুলো ভিডিওতে দেখায়ও না। তো এগুলো কেন ভিডিও করতেও আমাকে না করে সেই কারণগুলো অবশ্যই একদিন আপনাদের সাথে শেয়ার করব। আসলে সব কিছুর পিছনেই তো কারণ থাকে, তেমনি হচ্ছে এই যে নিষেধ, এই নিষেধের পিছনেও কারণ আছে। আর এটা হচ্ছে বিকেলবেলা মেয়ের বায়না, সে পিৎজা খাবে, পরীক্ষা শেষ, তাকে এখন ভালো কিছু বানিয়ে নাস্তা করাতে হবে। এখানে হচ্ছে আমি সব কিছু রেডি করে নিয়েছি আর সেও কিন্তু আমাকে কাজে হেল্প করতেছে। তো ভিডিওর একদম কিন্তু লাস্ট পর্যায়ে চলে এসেছে, আর আপনাদের কিন্তু রিকোয়েস্ট করা হয়নি। অবশ্যই মনে করে ভিডিওতে একটা লাইক দিবেন প্লিজ আপুরা। আর ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে মতামত জানাবেন কমেন্টস করে, কমেন্ট বক্সের মাধ্যমে। আর যারা আজকেই প্রথমবার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন কিন্তু কোনো কারণে আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আজকের ভিডিওর কথা এবং কাজ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যাবেন। তো আজ এ পর্যন্ত, এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।